বলছি এবার তাহলে কি করবো রে? হ্যাঁ, কিছুই তো আমি বুঝতে পারছি না। কি আর করবেন? এখন শুধু দেখা ছাড়া আমাদের কোনো উপায় নেই। আচ্ছা বলছি, আমাকে যদি ওরা ধরে নিয়ে যায় তখন কি করবে? তুই অত চিন্তা করছিস কেন? আমরা থাকতে তোকে কেউ কিচ্ছু করতে পারবে না। বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ, তোর মা ঠিকই বলেছে। শোন কিট্টু, বৌমা যেরাম যেরাম বলবে তুই সেরাম সেরাম কর, বুঝতে পারলি? তুই এখন নিজে থেকে কিচ্ছু করতে যাস না। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছে তোর মা। কখন কি যে করে কিছুই বুঝতে পারছি না। একবার তোর শ্বশুরের পেছনে লাগছে, একবার তোর পেছনে লাগছে। এরপর কার পেছনে লাগবে কে জানে। আমাদের সাথে কেউ কিছু করবে নাকি? হ্যাঁ। কিছুই তো বুঝতে পারছি না। সত্যিকারে কিছু করতেই পারে কারোর সাথে। বলছি, আমাকে তুলে নিয়ে যাবে না তো আগে? এত ভয় পাচ্ছেন কেন আপনি? কিছু তো করার নেই বৌমা, ভয় তো পাবেই, স্বাভাবিক। ওরা যে একটা বড় রসল গুন্ডা সব। মা তুমি চিন্তা করো না মা। তুই আর কি বুঝবি, হ্যাঁ? তোকে এত করে বলছি, তুই শুনছিসই না। শুধু বাইরে বাইরে থাকছিস। একটু তো ঘরে থাক। আরে বাবা, আমি তোমার বন্ধুকে তো বললাম আজকে আমাদের ঘরে ও সিকিউরিটি গার্ড, তুমি টেনশন করছো কেন? তোর কি মনে হয় ও আটকাতে পারবে ওই গুন্ডাগুলোকে? ওরা সব প্ল্যান করে রেখেছে, ও এলেই একদম খেয়ে যাবে ঘুম করে। ওরা যা যা প্ল্যান বানাবে, ওদের সাথে পেরে উঠবি? পারবো না মানে? নিশ্চয়ই পারবে। কিন্তু ওরা যে ওই যে যদি পাল বেঁধে আসে 10-20 জন, তখন কি হবে? আরে তুমি অত আগে থেকে ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, ওরা কি আসছে নাকি এখনই 5-10 জন মিলে? আর আমার বন্ধু আছে, ও সব দেখে নেবে এখনই। তোর বন্ধু দেখলি না কি বললো? ওর যে হারকিউলিস বডি, ধরে টানাটানি করলেই তো এমনি মাঝখান থেকে ছিঁড়ে যাবে। না না, অত সহজ না, ও তো এমনি ভয়েতে বলছিল। আর ওর কাছে তো প্ল্যান আছে, কারেন্টের তার তো রয়েছেই আমার দেয়া। এলেই গায়ের উপর ফেলে দেবে, তখন গর্জবে ঠেলা। হ্যাঁ, এটা ঠিক বলেছে, ঠিক বলেছে। ও বাইরে বারান্দাতেই বসে আছে, আমরা ভেতরে আছি। ও কিছু হলেই আমাদের খবর দেবে। তবে ওকে একটু সাবধানে থাকতে বলে এসেছি। যখনই দেখবি কেউ আসছে, হাতে লাঠি ফাটি নিয়ে নিবি। ঠিক আছে বাবা, তোরা তো নিজের রুমেতে যা। আরে, তুমি তো এখনো টেনশন নিচ্ছ কেন ওরকম শুধু শুধু? কি করবো বল? এত বিপদ আর বিপদ, আর ভাল লাগছে না। কি করবো মা? আসলে আমাদের ভাগ্যতে লেখা আছে। ওদিকে ফুটোরা ওরা বাইলোকেরা কোনো সাহায্যের জন্য এখনো কেউ এলো না গো আমাদের কাছে। না বাবা, তুমি তো গেছিলে ফুটোদের বাড়িতে, তোমার বলাতে ওরা কিছু শোনেনি গো? গেছিলাম গেছিলাম, ওদের বাড়িতে সব কথা বলে এসেছি, বুঝতে পারলি? কিন্তু আমার মনে হচ্ছে না ওরা আমার কথা বিশ্বাস করবে। আসলে তোর মা যে ব্যবহারটা করেছে না, ওটার জন্যে। আমি তো গিয়ে সব ক্ষমা চেয়ে এলাম। তোর বাবাও চেয়ে এলো ক্ষমা। জানি না এখন ওরা কি করবে। আমি যাবো নাকি এবার? হ্যাঁ, বউকে নিয়ে ওদের কাছে ক্ষমা চাইতে? তাহলে কি ওরা আসবে? না না, তোদের যে কি হবে? আমরা যখন গেছি আমাদের কথা আসছে না, তোর কথা থরি আসবে? কিন্তু যেরকম হোক করে হাতে পায়ে ধরে ওদেরকে নিজেদের সাহায্যের জন্য রাজি করাতেই হবে। নাহলে কিন্তু আমরা পারবো না। তোমরা বলছো যে ওরা থাকলে আমি ভোটে জিতে যাবো, কিন্তু ওরা তো আমাদের সাহায্য করতেই আসছে না। এটা ঠিক। ওই পাদু আর ওদের বাড়ির লোকজন যদি সাহায্য করে, তাহলে কিন্তু কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না। অত সহজে কিচ্ছু হবে না। কিন্তু আমি তো ভেবেছিলাম যেরকম হোক করে গিয়ে ওদের ভাই থেকে ওদের ক্ষমা চমা চেয়ে যা বলে ওদের রাজি করবো, কিন্তু ওরা তো রাজি হলো না মনে হচ্ছে। না বাবা, দরকার বলে তুমি আরেকবার যাও, বুঝতে পারলে? ভালো করে আরেকবার খুলে খালে বলো ওদেরকে যেরকম হোক করে সাতজন রাজি করাও। আমি এখন আর যাবো না, আমার একটা মিটিং এ যেতে হবে। পরে যাবো, কোনো আরেকবার যদি সময় পাই। ঠিক আছে বাবা, আপনি তাহলে খাওয়া দাওয়া করে যান। না না না, অনেকদিন কোনো মিটিং এ যাওয়া হয়নি। এই মিটিংটা হাতছাড়া করা যাবে না, বুঝতে পারলে? দেরি হয়ে গেলে খুব মুশকিল হবে। বলছি বাবা, আমি তাহলে কি বেরোবো না ঘরে থাকবো? না না না, তুই ঘরে থাক, আর শ্বশুর মশাই খেয়াল রাখ, পরির খেয়াল রাখ, বুঝতে পারলি? দেখ একটু অত বাড়াবাড়ি করিস না, বুঝতে পারলি? দুটো দিন একটু ঘরের মধ্যে থাক না। তোর শ্বশুরও তো আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, চেষ্টা করছি ঘরে থাকার। হ্যাঁ, না না, চেষ্টা না, তোকে থাকতেই হবে এই টাইমে। তুমি বেশি দেরি করো না, যা মিটিংটা সেরে এসো। আচ্ছা গিন্নি, আমি এক্ষুনি যাচ্ছি। ভালো করে মিটিং এ সব খুলে বলবে তোমার সমস্যাটা কি রয়েছে। হ্যাঁ ঠিক আছে। বলছি ওই এমএলএ এখানে এসেছিল কি করতে? আরে আমাদের কাছে ক্ষমা চাইতে এসেছিল। বলছিল সেদিন যে তোমাদের বাড়িতে উল্টোপাল্টা কথা বলেছি, তার জন্য ক্ষমা করে দাও। তো তোমরা কিছু বললে না? বললাম তো। বললাম যে ঝগড়া শুধু অশান্তি বেড়ে যাবে, বা আপনার ভালো হবে আপনি বাড়ি ছেড়ে চলে যান আমাদের। ঠিকই বলেছো, ওরা তাহলে এমএলএ মানুষ, নেতা মানুষ। ওরা একা সময় কি ধরনের কথা বলবে কেউ বুঝতে পারবে না। তাহলে কি না আমাদের উপর নাকি কোনো রাগ নেই, সব রাগ ওই কটকটির উপরে। হ্যাঁ, ওকে তো দেখে তো ওরকম মনে হয়, কিন্তু ও যে কি ছেলে সেটা আমিও এবার হাড়ে হাড়ে টের পাচ্ছি। সত্যি, এমএলএ বুঝতে পেরেছে যে ও কি ছেলে। ওর কি এমএলএ কি কিছু পেছনে বাঁশ দিয়ে দিচ্ছে নাকি? আরে এমএলএ তো বলছে এমএলএ টাকা পয়সা নিয়ে সব পালিয়ে গেছে নাকি। সত্যি, ওর কটকটি মাথায় বিশাল বুদ্ধি আছে। ওই বুদ্ধির জন্য সব জায়গায় পার পেয়ে যাচ্ছে। টাকা পয়সা যে যা পাচ্ছে, যেরকম ভাবে পাচ্ছে নিয়ে নিচ্ছে। এটা না ঠিক আছে, কিন্তু এমএলএ এসে আমাদের এখানে ওগুলো বলছে কেন সেটাই বুঝতে পারছিলাম না। আরে ওই কটকটি এমএলএ কে ঠকিয়েছে, বুঝতে পেরেছো? এবার ওই কটকটি আমাদেরকে ঠকাতে আসবে। তত সহজ নাকি, হ্যাঁ? আমাদেরকে ঠকাবে। আমাদের কাছে এসে দেখুক না একবার, তারপর দেখাচ্ছি। বলে কি না, কটকটি এমন মানুষ, তোমরা এখানে দাঁড়িয়ে থাকলে তোমাদের ভেতরে পার্স নিয়ে বিক্রি করে দেবে, তুমি বুঝতেই পারবে না। হ্যাঁ, এই পাদু কি জিনিস সে তো চেনে না, ও তাই জন্যই বলছে। পেছনে এমন অ্যাটম বোম লাগিয়ে দেবো না, পুরো আকাশে উড়ে যাবে একবারে। এমএলএ এখানে এসে কি বলতে চাইছিল? সাহায্য চাইছিল না অন্য কিছু গরম মারছিল? আসলে এমএলএ মনে হচ্ছে খুব প্রবলেমে পড়েছে, বুঝতে পারলে ভাইপো? সে তো আমিও একটু হালকা হালকা শুনেছিলাম যে এমএলএ বউ এসেছিল এই বাড়িতে, তোমাদের সাথে কথা বলে গেছে। তোর
ছেলের বউয়ের ঝামেলার কথা বলছিল, কিন্তু এ তো এখন কটকটির ঝামেলার কথা বলছে। সেটাই তো বুঝতে পারছি না। আসলে আমার মনে হচ্ছে ওই কটকটিকে নারকেল বেগম সাপোর্ট করছে খুব, ওই জন্যই হয়তো বাড়াবাড়ি করছে। এ তো ঠিকই বলেছিস ভাইপো, কিন্তু আমরা এইসব ব্যাপারে নাক গলাতে পারবো না, বুঝতে পারলি? এটা ওদেরকে বুঝে নিতে দে। কিন্তু এমএলএ তো এখানে এসেছিল সাহায্যের জন্য, কথাবার্তা শুনে যা বোঝা যাচ্ছে। তা কাকারা, তোমরা কি বলছো, এমএলএ কে সাহায্য করা যায়? কি হিসেবে সাহায্য করবে বলতে ভাইপো? সেদিনকে তো এমএলএ খুব বাজে ব্যবহার করে গেল আমাদের সাথে, তাই না? এমএলএ তো আমাদের পা ধরে ক্ষমা চাইতেও রাজি ছিল। আসলে ওর বাড়ি ফ্যামিলির লোক পুরো ভয়ে আছে, বুঝতে পারলি তো পাদু? ওরা ভীষণ আতঙ্কে আছে। হ্যাঁ, সে তো বলবেই এখন। কাজ করার আগে তখন ভাবিনি তো এসব ভয় আতঙ্ক। এখন যখন পেছনে ঠেকা পড়েছে, তখন এসছে বলতে আমাদের। আসলে কটকটি অত সহজ না। ও যেখানে যাবে এমন ভাবে মানুষের মন জয় করে নেবে না, মানুষ বুঝতেই পারবে না যে ওর মনে কি চলছে। পেছন দাঁত দিয়ে ছুঁচো হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়েছে, তো সেটা এমএলএ বুঝতে পারেনি। তাই এবার কি করতে হবে তার জন্য? সত্যি কথা বলতে তাই, ও এমএলএ নিশ্চয়ই ভাবছে যে আমাদের বাড়িতে এসে ভালোই নাটক ফাটক করছে, নাহলে আমি মুচাকলটা ওর হাতে দেবো কেন? কি তাই তো কাকা? ব্যবহারটা এমএলএ খুবই খারাপ করেছে আমাদের সাথে, বুঝতে পারলি তো ভাইপো? সে তো করেছে, এমএলএ মানুষ, ও তো না খারাপ ব্যবহার করেই ফেলেছে। এই একটা কথা জানতে পারলাম, কটকটি খুব মিথ্যে কথা বলেছে, বুঝতে পারলি? ও কারো বাবার জন্য প্রাণ প্রাণ হারায়নি গো, এমএলএর জন্য নয়। হ্যাঁ সত্যি। এটা কি মিথ্যে বলছিল তাহলে ওগুলো সব? ও যে বললো যে ওই এমএলএর জন্য কটকটি বাবা প্রাণ হারিয়েছে, তাহলে কি সেগুলো? ও সব মিথ্যে কথা বলেছিল, বুঝতে পারলি? যে এমএলএ নাকি ওর বিচার করেছে, ওর জন্য বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে, সব মিথ্যে কথা বলেছে। এমএলএ শুনে কিছু বললো না এগুলো? বলে তো বললো যে তোমাদের কি মাথা ফাতা খারাপ হয়ে গেছে নাকি, আমি এসব কেন করতে যাবো? আমি তো বললাম এমএলএ কে যে আপনি কম শয়তান না, আপনি নিশ্চয়ই কিছু করেছেন ওর সাথে। এমএলএ কিন্তু স্বীকার করলো নিজের মুখে আজকে যে ওই লোকের টাকা মেরেছে, ওর জন্য ঘর বাড়ি সব নিয়েছে, কিন্তু লোক ওর জন্য কোনোদিন কেউ মারা যায়নি গো, এটা বললো আজকে। আমি তো এটা বললাম নিশ্চয়ই কোথাও আপনার ভুল হচ্ছে। না, আমারও তাই মনে হচ্ছে এমএলএ এমন কি খারাপ কাজ করবে যে ওর জন্য কোনো মানুষ প্রাণ হারাবে। ও যে আমাদেরকে এই গল্পটা পুরো সাজিয়েছিল, ওর বাবা পোস্টম্যান ছিল আর এমএলএর সাথে কাজ করেছিল, আর এমএলএ যে ওদের ধোকা দিয়েছিল আর ও পৃথিবী থেকে চলে গেছিল বাবা, এই গল্পটা পুরো এমএলএ কে শোনালাম আজকে। এমএলএ তো বললো যে আমি ওরকম পোস্টম্যানের সাথে কোনোদিন কাজই করিনি। এসব কি সব কথা বলছেন কাকা? তোমরা তাহলে কি বুঝছো এইসব কথাবার্তা শুনে? আমার তো মনে হচ্ছে এমএলএ মিথ্যে কথা বলছে। কিন্তু এমএলএ কি এই সময় আমাদের বাড়িতে এসে এই ধরনের মিথ্যে কথা বলতে পারবে? ওর তো নিজের চেয়ারেরও ভয় আছে। আমরা তাই ভাবছিলাম, বুঝতে পারলি পাদু? এমএলএ যদি এইসব কাণ্ড করে থাকতো, ও তো জানতো যে লোকে নিশ্চয়ই জেনে যাবে। তা তো ওর মনে এই ভয়টা তো থাকতো। সত্যি, কটকটি বিশাল বড় নাটকবাজ। হ্যাঁ, ও যা হোক কিছু করতেই পারে যখন হোক তখন। ওই কটকটি একটা বিশাল বড় প্ল্যানিং করেছে আমাদের বিপক্ষে, বুঝতে পারলি পাদু? আসলে কটকটি জানে না, বুঝতে পারলে কাকা, এ পাদু আমি কি জিনিস আর আমাদের পরিবার কি লোকজন, ও চেনে না তো, ওই জন্য বুঝতে পারছে না। এমএলএ কে বললো, বুঝতে পারলি? এমএলএ কে নাকি আমরাই বাঁচাতে পারি। আর নারকেল বেগমের কথাও ছাড়, ওরও খুব শিগগিরই খারাপ অবস্থায় হবে। কিন্তু এমএলএ যে এতদিন ওই কটকটির সাথে ছিল, সেটার বেলা কিছু বলছিল না। কিন্তু এমএলএ তো এখন বিশ্বাস করবে, যেহেতু ও নিজের চোখে দেখে গেছে ওই কটকটি আমাদের বাড়িতে এসে কি সব কথাবার্তা বলছিল। এমএলএ এর গিন্নি ও আগে ধরেছিল কটকটি কিরকম ছেলে, বুঝতে পারলি? এমএলএ তো বিশ্বাসই করছিল না গো, গিন্নির সাথে ঝামেলা করেছে নাকি বাড়িতে। তাহলে ভাইপো পাদু, তো এখন কি করা যায়? ওই কটকটিকে তো ধরতে হবে, ওরকম মিথ্যেবাজকে তো ছাড় দিলে হবে না। আমার তো মনে হচ্ছে সব মিথ্যে কথা, বুঝতে পারলে কাকা? কটকটি এমএলএ ঠিকই আছে, এমএলএ মিথ্যে কথা বলছে না। ওর কথাবার্তা শুনে যা আমার মনে হচ্ছে এমএলএ সত্যি প্রবলেমে পড়ে আছে। হ্যাঁ, এমএলএ থেকে তো আমরা একদিনের সময় নিয়েছিলাম যাতে তোর সাথে ব্যাপারটা আলোচনা করতে পারি। তা এবার কি করবা? এমএলএ কে তো জানাতে হবে ব্যাপারটা। কটকটি যে কোথায় থাকে, ওই গ্রামটা কি করেছে সেটা জানা যেত না, খুব ভালো হতো। এজন আর লালবাটি তো গেছে, ওরা এলেই সব জানা যাবে। এবার ওরা দুজন আসুক, তারপরে ওই কটকটি ভালো খারাপ সব বের করবো। আমার মনে হচ্ছে কটকটি যখন শুনে নিয়েছে, ও বুঝতে পেরে গেছে যে আমরা ওর পেছনে লোক লাগিয়েছি। তো ভেবেছিলাম যে ওরা খবরটা নিয়ে আসবে আর ওই কটকটিকে ধরবো, তখন ধরে উধুম কেলান খেলাবো। কিন্তু মালটা তো বলছো শুনে ফেলেছে সবকিছু আমাদের কথাবার্তা। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে ও শুনে সব জানতে পেরে গেছে যে যা হয়েছে হয়ে গেছে, যা টাকা পয়সা নিচে ওটা নিয়ে পালাই, এদের সাথে থাকলে আর চলবি না। কটকটি রে, আমি ছাড়বো না কো। ও কোথায় পালিয়ে যাবে? অত সহজ? ওর মজা আমি দেখাবোই। আমার মনে হচ্ছে কটকটি এতক্ষণ অনেক দূর পালিয়েছে, বুঝতে পারলি পাদু? ওকে ধরবো কি করে বল দেখিনি। বলছি, আজকে এটা আমাদের সাথে কিরকম হলো বলো তো? কি আর হবে? লোকটা যে আমাকে বললো নিয়ে যাবে আমাদের, লোকটা তো নিজেই গায়েব হয়ে গেল। ছাড়ো, এরকম মুখ কালো করে লাভ নেই। ভাবছি কটকটির ব্যাপারে কিছু তো জানা গেল। শুধু এইটুকু খোঁজ খবর নিলে হবে না, আমাদের আরো খোঁজ খবর লাগবে। আর কি খোঁজ খবর লাগবে বল দেখিনি। দেখো, এখন তো লোকজন তো এইখানে রয়েছে আমরা, ঠিক আছে, আমাদের তো চম্পানগরে যেতে হবে। ওখানে গেলে আরো নিশ্চয়ই খোঁজ খবর পাওয়া যাবে। শালা এমন জায়গায় এখানে না বলো, একটা লোক যাও বা এলো, সে শালা আবার কোথায় চলে গেল। বললো নিয়ে যাবে আর নিয়ে গেল না। আরে লোকজন ওরকম হতেই পারে, ওইসব লোককে নিয়ে তুমি অত মাথা ঘামালে হবে? কয় দেখ, আর কোনো লোকজন আসছে? চ, ওটা ওদিকে যেয়ে দেখি। কাউকে তো দেখতে পাচ্ছি না কো। আছে আছে, ওই যখন বুড়োটা এলো, নিশ্চয়ই তাহলে আরো অন্য লোকজন আছে। শালা ভেবেছিলাম রাতের বেলা থাকা খাওয়ার ব্যবস্থাটা হয়ে যাবে, কিন্তু এখন দেখছি সেটাও গেল মাথার উপর থেকে। ওই দেখো, একটা ছেলে আসছে, দেখো ওই ছেলেটাকে জিজ্ঞেস করা যায় কিনা। এ ভাই, ভাই, ও ভাই এদিকে আয়।
এ আমাকে কি দরকার, আপনাদের কি চাই? ভাই ভাই এদিকে এসো একবার। কেন? বলো, আমাকে ডাকলে কেন, কি দরকার? বলে, এখানে কাউকে দেখতে পাচ্ছি না তো, তাই তোমাকে ডাকলাম। তো বলো, কি জানতে চাও, কি বলতে চাও? বলছি ভাই, আমাদের একটু তোমাদের পেছনের গ্রামে নিয়ে যাবে? নিয়ে তো যাবো, কিন্তু আমাকে কিছু দিতে হবে, না দিলে আমি নিয়ে যাবো না। ওই দেখ, এ আবার চাইছে। সব জায়গায় পয়সা না দিলে কাজই হবে না দেখছি। আচ্ছা, তোমরা কাকে খুঁজছো? কি জন্য এসছো এখানে? বলো না, আমি একটা ছেলেকে খুঁজতে এসেছি এখানে। ছেলে? কিরম ছেলে, কোন ছেলে? বলো না, তোমারই মতন একটা ছেলে, বুঝতে পারলে, আমাদেরকে ঠকিয়ে এখানে পালিয়ে এসছে। তাই আমরা খুঁজতে খুঁজতে এখানে এসেছি। এইখানে চলে এসছে, পালিয়ে এসছে। কোন ছেলে, কি নাম তার? উম, দেখলে চিনতে পারবে? হ্যাঁ, দেখলে তো চিনতে পারবোই। আসলে চম্পানগরীতে গ্রামে এসে গেছে। ও, চম্পাই গ্রামে? ওটা তো এর পেছনেই আছে, আমাদের গ্রামের পেছনে। চলো, আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি। বাবা, তুমি সাহায্য করবে তাহলে আমাদেরকে? ওই চম্পাই গ্রামের দিকে নিয়ে যাবে আমাকে? হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাবো। আসলে আমি তো রিক্সা চালাই, তো ওদিকে তোমাদের ছেড়ে দেবো খুনি। বুঝতে পেরেছো? তোমাদের ছেড়ে দিয়ে আবার আমাকে এখানে এসে ফিরে আসতে হবে। ওই স্টেশনের দিকে যেতে হবে, আবার প্যাসেঞ্জার তুলতে হবে তো আমাকে। বাবা বাবা বাবা, আমাদের তাহলে একটুখানি ওই গাড়ি করে ছেড়ে দাও না, তাহলে তোমার খুব উপকার হয়। হ্যাঁ যাবো, কিন্তু তোমরা যাকে খুঁজছো তাকে কি নাম, তার দেখতে কেমন তোমরা? আমাকে তো কিছুই বললে না। আরে হ্যাঁ হ্যাঁ, ও আমরা চিনি। আমরা দেখতে পেলে তোমাকে বলে দেবো খনি। চলো না, আমাদেরকে নিয়ে চলো গ্রামেতে। তাও নামটা বলো না আমাকে একটু শুনি। লালদা, এই কেউ নামটা বলো। আচ্ছা, ওর নাম হচ্ছে কটকটি। কটকটি? ওই নামে তো কেউ থাকে না ওখানে। তোমাদের গ্রামের 1 নম্বর চিটিংবাজের নাম কি? তুমি চেনো ওকে? হ্যাঁ হ্যাঁ, আমাদের গ্রামে তো একটা চিটিংবাজ আছে তো। ও মানুষজনের থেকে ঠকিয়ে ঠাকিয়ে পয়সা করে নিয়ে সব পালায়, কাউকে কিচ্ছু দেয় না। সেই যে তোমাদের ঠকায়, চিটিংবাজ, ওর নাম কি ভীমরুল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক। কিন্তু তোমরা ভীমরুলকে কি করে চিনলে? তোমরা তো কটকটিকে খুঁজতে এসছো। আর বলো না, তোমরা যাকে ভীমরুল বলছো তাকে আমরা কটকটি বলছি, বুঝতে পেরেছো? ও আমাদের কাছে কটকটি নামে সেজেছিল। আরে দাদা, কটকটি ওই ভীমরুল আপনাদের কাছে আছে? আপনি আগে বলেননি কেন? আমাদের গ্রামের লোকজনকে শিগগিরই বলবেন, চলুন। আপনাকে দেখবেন কত ভালোবাসবে। আসলে ওকে সবাই মিলে খুঁজছি আমরা, মারবো বলে। কেন, তোমাদের কি সবার থেকে টাকা নিয়ে চলে গেছে নাকি ও? টাকা? সবার থেকে গয়না গাটি, গরু ছাগল মুরগি সব চুরি করে বিক্রি করে দিয়ে নিয়ে চলে গেছে। বুঝতে পারলে, আমরা গরিব মানুষ, খেতে পাই না গো। আমার এই রিক্সা চালিয়ে আমার সংসার চলে। ও একদিন আমার থেকে রিক্সাটাও নিয়ে নিতে এসেছিল, বলেছিল রিক্সাটা চালাতে দেবে না গো। ও আমাকে বলছে বিক্রি করে দাও না, তোমাকে এত টাকা দেবো। আমি তো প্রথমেই না বলে দিয়েছিলাম, তবু আমাকে এত লোভ দেখেছিল। বলছে দে না, তো রিক্সাটা আমায় দে, আমি কিনে নেবো। আমি বললাম যে আমি রিক্সা যদি দিয়ে দিই তাহলে আমি নিজের জীবন চালাবো কি করে? তারপর কত লোকের থেকে ও ঠকিয়ে টাকা পয়সা নিয়ে চলে গেছে। বলছে ছেলে পড়াশোনা করাবো, বাইরে দিয়ে নিয়ে যাবো। তারপর বলছে আমার ঠাকুমা, ও ঠাকুমার নাম করে অনেক লোকের থেকে অনেক কিছু ঠকিয়ে পয়সা নিয়েছে। হ্যাঁ, ঠাকুমার নাম করে পয়সা নিয়েছে। হ্যাঁ, ও সকালে একজনের থেকে টাকা চাইবে, বিকেলে অন্যজনের থেকে টাকা চাইবে, আবার তারপর দিন অন্য জনের থেকে টাকা চাইবে। এই করে এক গাদা টাকা নিয়ে ও উধাও উধাও হয়ে গেছে এখান থেকে। নেই। মানুষজন, সাদাসিধে মানুষজন আমাদের গ্রামে ওর উপর বিশ্বাস করে ওকে টাকা পয়সা গয়না কত কি দিয়ে দিয়েছে। তারপরে কি হলো? তারপর আমরা ভাবলাম যে ও হয়তো ভালো ছেলে, ও টাকা পয়সা নিয়ে কিছু করবে না, গ্রামে উন্নতি করবে। কিন্তু কিছুই না, আমরা শুধু আশাতেই বসে রইলাম। ও একদিন মানুষের থেকে এই 5,000 3,000 4,000 করে নিতেই থাকে, আর বলে কি না সকালে দাও, রাতের বেলা আমি ডবল করে তোমাদের ফেরত দেবো। সেটা আর দেয় না। ওর কথা বিশ্বাস করে বাড়ি থেকে লোকজন কত কেউ টাকা এসে ওর হাতে দিয়ে দিচ্ছে। তারপর দিন সকালবেলা ওই মানুষকে টাকা দেওয়ার নাম করে সব যে যার টাকা নিয়ে ও উধাও হয়ে গেছে। কি বলছো তুমি? হ্যাঁ, গ্রামের সবার থেকে গাদা গাদা টাকা নিয়েছে? কি বলছো তোমরা? ওই ছেলেটা খুব একটা সুবিধার নয়, বুঝতে পেরেছো? মানুষজনের সাথে এমন ভাবে কথা বলবে না যে তুমি নিজেই বলবে যে সব আমি তাহলে দিয়ে দিই টাকা পয়সা ওকে, ঘরে সংক্রান্তি। তাই নাকি? ও প্রথমে মানুষকে টাকার লোভ দেখায়, বুঝতে পারলেন? আপনি 2,000 টাকা দেবেন, ও 2,500 টাকা ফেরত দেবে আপনাকে। তারপর আস্তে আস্তে নিজে আসল রূপটা দেখাবে। আর এদিকে মানুষের তো লোভের কম নেই। মানুষ লোভে পড়ে ও টাকা পয়সা যা চায় তাই দিয়ে দিত ওকে। আর ও এই টাকাগুলোকে নিয়ে নয় ছয় করে উড়িয়ে দিত। সব লোকজন বাড়ি থেকে 50,000 70,000 60,000 করে টাকা ওর হাতে তুলে দিয়েছে। আর ব্যাস, অত টাকা নিয়ে ও গায়েব। কি বলছো ভাই তুমি, হ্যাঁ? আরে ভাই, তোমরা ওটা কিছু জানো না, বুঝতে পারলে? গ্রামে এমন এমন লোকের থেকে টাকা ধার নিয়েছে না, কি বলবো। প্রায় 60 70 লাখ টাকা নিয়ে ও উধাও হয়ে গেছে, কোনো পাত্তা নেই ওর। বাবা, এটা আবার বলছে 60 70 লাখ? আগে বুড়োটা তো 40 50 লাখ বলছিল। ও শুধু টাকা ছাড়া কিচ্ছু চেনে না, বুঝতে পারলেন? টাকা থাকলে টাকার কাছে ঠিক ও চলে যাবে। ঠাকুমাটার কি খবর গো? ও বাবা, ও ঠাকুমাও তো একটা বড় চোর। লোকের ঘরে কাজ করবে, আর সোনা দানা ক্যাশ টাকা পয়সা যা থাকবে সব নিয়ে পালাবে। আর তারপর দিন থেকে আর ওই ঘরেতে মুখই ফেরাবে না। আচ্ছা, ওর আর বাড়ির লোকজনের কি খবর? বাড়িতে আর কে কে ছিল ওর? হ্যাঁ, ওর বাপটা খুব ভালো মানুষ ছিল, স্কুলে টিচার ছিল। কিন্তু মানুষজনের থেকে ভালোভাবে মিশতো, খারাপ ব্যবহার করেনি কারোর সাথে। তো মারা গেল কি করে ও? হ্যাঁ, শুনেছিলাম তো মারা গেছে। ও তো ছেলেটাই তো নিজের বাপকে মেরেছে। ছেলেটা তো লোকজনের থেকে ধার করে 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 একদম শেষ হয়ে গেল। বাপে মান সম্মান সব ডুবিয়ে দিল। ওর বাপ ওর এইসব ব্যবহার সহ্য করতে পারলো না, বুঝতে পারলেন? সে বেচারা মানুষটা পৃথিবী ছেড়ে কোথায় চলে চলে গেল। এদিকে ওই ছেলেটা লোকজনের টাকা নিয়ে নেই, উধাও হয়ে গেছে। মানে দেখলে,
ওই বুড়োটা কিন্তু ঠিকই বলেছিল, কথাগুলো মিলে গেল। আরে হ্যাঁ হ্যাঁ, ও কোনো জায়গায় একভাবে টেকে না, বুঝতে পারলে? আজ এখান আজ ওখান, তো আজ সেই গ্রাম ওই গ্রাম করে টাকা পয়সা নিয়ে ধাঁ হয়ে যায়। আমাদের মিঠু গ্রামে যাওয়া অত সহজ না ওর। ও ভাবছি ওখানে ও টিকে যাবে, কিন্তু অত সহজে টিকতে দেবো না ওকে। আমরা তো এখানে এসেছি ওর ব্যাপারে সত্যটা জানার জন্য। তোমাদের মেছো গ্রামটা অনেক দূরে শুনেছি, সেই কলকাতার দিকে, তাই না? ওখানে তো যাওয়া সম্ভবই নয়। তবে কিন্তু হ্যাঁ, আমরা কিন্তু যাবো তোমাদের এই গ্রামে, কারণ ওই ছেলেটাকে আমাদের ধরতেই হবে। ওরা অনেক অনেক টাকা নিয়েও গায়েব হয়ে গেছে, ওকে না পেলে মুশকিল হয়ে যাবে আমাদের। তোমরা টেনশন করতে হবে না, আমাদের হাতেই ও আছে। একবার যাই এখান থেকে, তারপর ওকে ধরে তোমাদেরকে সবাইকে ডাকবো, এসে তখন উদুম কেলান কেলাবে। ঠিক 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 বলেছো, ও আমাদের ডাকবে, আমরা তখন ওকে চরম শাস্তি দেবো। তো বলছি ভাই, তাহলে আমাদেরকে এখানে শুধু দাঁড় করিয়ে রাখবে, নিয়ে যাবে না গো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে তো যাবোই। তোমরা আগে একটুখানি কিছু খাওয়া দাওয়া করে নাও, তারপর নিয়ে যাচ্ছি। খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আর করতে হবে না গো, আমাদের পেট এমনি ভরে গেছে, বুঝতে পারলে? কিন্তু ওই কটকটি নাকি ভীমরুলে, ওর ব্যাপারে যদি খবর না নিয়ে যেতে পারি, তাহলে আমাদের কিন্তু ভালোই খবর আছে। আরে শোনো শোনো, তোমাদের অত চিন্তা করতে হবে না, বুঝতে পারলে? তোমরা চলো আমার সাথে চম্পাই গ্রামে, চলো। ওখানে গিয়ে থাকবে, থাকার জায়গা আছে, খাবে দাবে শোবে, কালকে আবার ফিরে যাবে। যে হোটেলের ব্যবস্থা করে দাও না, যে কোনো একটা। হোটেল ফোটেল থাকতে হবে না, চলো, আমাদের চম্পাই নগরে অনেক জায়গা আছে। এই খাবার জন্য তো জায়গা দিতে হবে নাকি? আমরা যে থাকবো, কোথায় থাকবো? লোকের বাড়িতে থাকবো? আরে বাড়িতে কেন, ওখানে থাকার অনেক জায়গা আছে, বুঝতে পারলে? টাকা পয়সা দিয়ে কম সময়ের মধ্যে রাত কাটানোর জন্য অনেক ভালো ভালো জায়গা আছে। তাও ভালো, এ তো নিজের ঘর রাখতে বারণ করলো। যাকগে, কোনো থাকা জায়গা দিলেই হলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, 500-600 টাকার মধ্যে অনেক ভালো ভালো ঘর দেখাবো। এ কি ম্যাডাম, আপনি এখানে নিচে পড়েছিলেন কেন? এরকম ভাবে ঘুমোচ্ছিলেন কেন? কি হয়েছিল আমার? আমার কিছু খেয়াল নেই। আমার মাথাটা কেমন ঝিমঝিম করছিল। আমি কি অজ্ঞান হয়ে গেছিলাম? কি অজ্ঞান মানে? ম্যাডাম, আপনি তো এখানে পড়ে পড়ে ঘুমোচ্ছিলেন। গিন্নি, তোমার কি হয়েছে গিন্নি? তুমি এরকম এখানে মাটিতে শুয়েছিলে কেন? আমি তো কিছু জানি না। আসলে কটকটি আমাকে এক থালা মিষ্টি এনে দিল, আর মিষ্টিটা খেলাম। তারপর দিলাম কেমন মাথাটা ঝিমঝিম করতে করতে আমি কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। ম্যাডাম, আপনি কি কটকটিকে কিছু রাখতে দিয়েছিলেন? ও টাকা পয়সা কোথায় আপনার? আমি তো বলেছিলাম কটকটিকে যে টাকাটা মাটিতে পুঁতে দিতে। আমি নিজে হাতে মাটি দেবো বলেছিলাম। আমি হাত ধুয়ে যাওয়ারই কথা ছিল মিষ্টি খেয়ে। আমি কেমন অজ্ঞান হয়ে পড়ে গেলাম নাকি? কটকটি তোমাকে মিষ্টি এনে দিল, আর তুমি খেয়ে নিলে? কিছু জিজ্ঞাসাবাদ করলে না? আমি তো জিজ্ঞেস করলাম হঠাৎ করে মিষ্টি মুখ কিসে। কটকটি বললো এমনি সব কাজ কমপ্লিট হয়ে গেছে, তাই মিষ্টি খাওয়াতে নিলাম। আমি তো মিষ্টি খেতেই চাইছিলাম না, বলছিলাম আমার সুগার বেড়ে যাবে। কিন্তু ও তো শুনলোই না, বললো যে দুটো একটা খান, আর খেতে হবে না। ম্যাডাম, কটকটি আপনাকে মিষ্টি খাইয়ে অজ্ঞান করে আপনার 4 কোটি টাকা নিয়ে ঘা হয়ে গেছে। মুখ পোড়া মিনছে, তুই মুখ সামলে কথা বল, কদম বলেছি। কটকটি নামে ওসব কথা একদম বলবি না। ম্যাডাম, আমি যেটা বলছি সেটা সত্যি হয়েছে। আপনি অজ্ঞান হয়ে গেছিলেন, কটকটি টাকা নিয়ে চলে গেছে। কি গিন্নি, তোমাকে অজ্ঞান করে দিয়ে সব টাকা নিয়ে চলে গেছে কটকটি? মোটেও না, কটকটি ওরকম ছেলেই নয়। আমার তো তাই মনে হচ্ছে ম্যাডাম। আপনাকে মিষ্টির মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে আপনার টাকা নিয়ে কটকটি চলে গেছে। নারকেল বেগমকে অজ্ঞান করে টাকা নিয়ে চলে গেল। ম্যাডাম, তাড়াতাড়ি উঠুন, আপনার টাকা নেই। ম্যাডামের টাকা গায়েব।